আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ডেট এখনো ফিক্স হয়নি। কবে নির্বাচন হবে তা এখনো নিশ্চিত না, কিন্তু প্রার্থী কারা হবেন সেইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। আর সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ডাকসু ভিপি সাদিক কায়েমকে। সাদিক কায়েম জুলাই আন্দোলনের সামনের সারির নেতা। ডাকসুতে বিপুল ভোট পেয়ে নির্বাচিত ভিপি এবং সমসাময়িক সময়ে শিবিরের অন্যতম ব্যাপক জনপ্রিয় ছাত্র নেতা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার মতো নেতা কি সে হয়ে উঠেছে? তো যাই হোক, সে উত্তর আপনারাই দেবেন। তবে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করতে যাওয়াটা আসলে জামাত ইসলামের কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত কিনা এবং এইটা শিবির যে লেজুর বৃত্তিহীনতার কথা বলে সেটার পরিপন্থী কিনা সেটা নিয়ে কথা বলবো। আর আরো আলোচনা করব কেন সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করাটা সাদিক কায়েমের রাজনৈতিক কেরিয়ারের সমাপ্তি ঘটাতে পারে এই ব্যাপারেও। চলুন শুরু করি। দেখেন, পুরান ঢাকার রাজনীতি বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু গরম। এনসিপি নেতা আসিফ মাহমুদ যখন উপদেষ্টা ছিলেন তখন প্রথম গ্যাঞ্জামটা লাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের সাথে। আদালত যখন আগের মেয়র নির্বাচনের অনিয়মের জের ধরে আগের মেয়রকে অবৈধ ঘোষণা করে, তখন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টা সামনে চলে আসে এবং ইশরাক হোসেন মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের শপথ নিতে চাইলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেহেতু আসিফ মাহমুদ তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, তাই নির্বাচন যেহেতু অবৈধ তাই কেউই মেয়র হতে পারবে না, এই ধরনের কথা বলে ইশরাক হোসেনের শপথ আটকে দেয়। আর ইশরাক হোসেনও তার দলবল নিয়ে পুরান ঢাকা অচল করে দেয়, নগর ভবন ঘেরাও করে রাখে। আসিফ মাহমুদের কুশপুত্তলিকা দাহ করে ইশরাক হোসেনের সমর্থকরা। মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে প্রথম ফাইট ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদের মধ্যে। এরপর জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন ছিল দেশের মধ্যে সবচেয়ে আলোচিত আসন, এটাও ঢাকা দক্ষিণ সিটি এরিয়ার মধ্যেই কিন্তু পড়ে। আর এই আসনে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের বিপক্ষে মাঠে নামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। পুরো নির্বাচনের সময়টা নাসির উদ্দিন পাটোয়ারি এমন ভাবে তার প্রচারণা চালায় যা পুরো নির্বাচনটাকেই আসলে জমিয়ে তোলে। সাহসী বক্তব্য, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি মানুষের মনে জায়গা করে নেয়, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যায়। এই হেরে যাওয়ার পেছনে অনেকে কিন্তু আবার কারচুপির অভিযোগ আনেন। তবে হেরে গেলেও নাসির উদ্দিন পাটোয়ারি সবার মন জয় করে নেন আর মানুষ আলোচনা উঠায় যে পাটোয়ারি যাতে পরবর্তী সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হয়। এতে করে কি হবে, মির্জা আব্বাসের সাথে পাটোয়ারির খেলাটা আবারও জমে উঠবে। কিন্তু পাটোয়ারি আসলে ঢাকা উত্তরের ভোটার, দক্ষিণের না, ফলে এই নির্বাচনে তার পক্ষে এই দক্ষিণে অংশ নেওয়াটা সম্ভব না। তবে এনসিপি থেকে ঢাকা দক্ষিণের নির্বাচনে ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেহেতু আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনে অংশ নেয় নাই, তাই এই ব্যাপারটা অনুমানেই ছিল। আর আসিফ মাহমুদের ঘোষণার পর সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচনার সামনে আসলে মেয়র পদে লড়াই করার ঘোষণা দেয় ইশরাক হোসেন। মানে আবারও আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের খেলা দেখার সুযোগ চলে আসে জনগণের সামনে। তো সেইভাবেই সবকিছু আগাচ্ছিল। তবে এর মধ্যে গুঞ্জন উঠে যায় যে জামাতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী করা হতে পারে ডাকসু ভিপি সাদিক কায়েমকে। প্রথম দিকে সবাই এইটাকে হালকা ভাবে নেয়, অনেকেই ভাবে এইটা শুধুই গুঞ্জন, শেষ পর্যন্ত হয়তো এমনটা হবে না। কিন্তু এই কয়েকদিন আগে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের থানা এবং বিভাগীয় পর্যায়ের নেতাদের সম্মেলনে সাদিক কায়েমের উপস্থিতিতেই মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়। সাদিক কায়েম নিজেও এর প্রতিক্রিয়ায় কিছুই বলে নাই, বরং বেশ আগে থেকেই জামাতের নেতাকর্মীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল সাদিক কায়েম। তার চেয়ে বড় কথা, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে হলে একজন মানুষকে অবশ্যই সেই কর্পোরেশন এরিয়ার মধ্যকার ভোটার হতে হয়। আর সাদিক কায়েম হচ্ছে খাগড়াছড়ির ভোটার। পত্রিকার তথ্য মতে কিছুদিন আগে সাদিক কায়েম তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকার ভোটার হয়েছে এবং বেশ কিছুদিন যাবতই তাকে জামাতের প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে অংশ নিতেও দেখা যাচ্ছে। তার মানে এইটা এখন আর গুঞ্জন লেভেলে নাই, এইটা সিরিয়াস। আর ওদিকে ডাকসু জিএস এবং শিবিরের প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ জানিয়েছে শিবিরের কমিটিতে থাকা অবস্থায় কেউ কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নিতে পারবে না। এতে সাংগঠনিক বাধা আছে। শিবির থেকে সাবেক হয়ে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারে, কিন্তু শিবিরের কমিটিতে থাকা অবস্থায় কেউ তা করতে পারে না। তাহলে সাদিক কায়েম কিভাবে কি করছেন? যেহেতু শিবির সবসময় নিয়মের কথা বলে, সংগঠনের আদর্শ এবং নিয়মানুবর্তিতার কথা বলে, সেহেতু শিবিরের অন্যতম জনপ্রিয় এই নেতা সাদিক কায়েম যদি সেই নিয়ম বহির্ভূত উপায় নির্বাচন অংশ নেয়, সেইটা কিন্তু শিবির হতে দিতে চাইবে না। সেক্ষেত্রে একটাই পথ খোলা, সাদিক কায়েমকে শিবিরের পদ থেকে পদত্যাগ করতে হবে।
তারপর জামাতের হয়ে নির্বাচনে অংশ নিতে হবে। আর যদি জামাত ইসলাম আসলেই সাদিক কায়েমকে প্রার্থী বানায়, তবে আমার মতে সাদিক কায়েম অবশ্যই শিবির থেকে পদত্যাগ করবে। কিন্তু আসল প্রশ্ন, যদি সাদিক কায়েম মেয়র প্রার্থী হয় তবে সে কি পাশ করতে পারবে? আমার যতদূর ধারণা, পারবে না। দেখেন, শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট পাওয়া আর একটা শহরে বসবাস করা মধ্যবিত্ত এবং এলিট শ্রেণীর ভোট পাওয়ার স্ট্র্যাটেজি কিন্তু এক না। সত্যি কথা বলতে, বড় বড় শহরে মেয়র নির্বাচনে প্রতিযোগিতা করার মতো জামাতের প্রার্থী খুব একটা নাই। দেখেন, গ্রাম পর্যায়ে বা মফস্বল পর্যায়ে এক ধরনের মানুষকে প্রার্থী বানাতে হয়, আর শহর অঞ্চলে বিশেষ করে পৌরসভা এবং সিটি কর্পোরেশন অঞ্চলে আরেক ধরনের মানুষকে প্রার্থী বানাতে হয়। একদম সহজ বাংলায়, সিটি কর্পোরেশনের মানুষ প্রত্যাশা করে স্মার্ট, উচ্চশিক্ষিত, ভালো বক্তা এবং প্রেজেন্টেবল কাউকে। নিকট অতীতে ঢাকায় এমন একজনকে আমাদের মনে পড়ে, তিনি মেয়র আনিসুল হক। এখন জামাত তাদের প্রার্থী হিসেবে যদি সাদিক কায়েমকে বিবেচনা করে, তবে ব্যাপারটা একটু বেখাপ্পা। এখানে প্রমাণ হয়ে যায় যে জামাতের শহর অঞ্চলের নাগরিকদের জন্য স্মার্ট, দক্ষ প্রার্থী হয়তো নাই। যারা আছে তারা হয়তো মূলত গ্রাম এবং মফস্বল অঞ্চলের মানুষের প্রতিনিধি করার জন্য। দেখেন, আমি সাদিক কায়েমকে কোনোভাবেই কিন্তু অযোগ্য বলতেছি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে সাদিক কায়েমের নাম শুনলেই আমাদের মাথায় ছাত্র নেতা শব্দটা সবার আগে আসে। জাতীয় ইস্যুতে সাদিক কায়েমের নামটা আমাদের মাথায় কাজ করে না। সেটাও করতো যদি জুলাই আন্দোলনের পরে সাদিক কায়েম জাতীয় রাজনীতিতে কাজ করা শুরু করতেন। জুলাই আন্দোলনে সাদিক কায়েম ক্রাইসিস ম্যানেজ করেছে, আন্দোলন সংগঠন করেছে, সেই ধারাবাহিকতা যদি তখন থেকেই যদি জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে সাদিক কায়েম যুক্ত হতেন, তবে তার নামের সাথে জাতীয় নেতা শব্দটা মিলে যাইতো। কিন্তু সাদিক কায়েমের সাথে মিলে গেছে ছাত্র নেতা নামটা। আর একজন ছাত্র নেতাকে ঢাকার মানুষ তাদের মেয়র হিসেবে কেন বেছে নেবে? অপরদিকে এনসিপির আসিফ মাহমুদ কিন্তু এখন আর ছাত্র নেতা নাই, সে জাতীয় নির্বাচনে একটা দলের কার্যক্রম সামলাইছে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর কয়েকটা মন্ত্রণালয় সামলাইছে। সো আসিফ মাহমুদ যে জাতীয় নেতা, সেইটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু সাদিক কায়েমের বেলায় সেইটা মানুষ করছে না। তার চেয়ে বড় কথা, জাতীয় নির্বাচনের আগে শিবির তার কার্যক্রমের মাধ্যমে যেভাবে মিডিয়া হাইপ পাইতো, নির্বাচনের পরে সেইটা কিন্তু একদম কমে গেছে। অপরদিকে নির্বাচনের পরে মিডিয়া হাইপ পাচ্ছে মূলত এনসিপি। বিরোধী দল জামাত থাকলেও প্রকৃত বিরোধী দলের রোল প্লে করতেছে এই এনসিপি। সংসদে বাজে পারফরমেন্সের কারণে যেমন মানুষ জামাতকে নিয়ে হতাশ হচ্ছে, সেই জামাত যদি তাদের মেয়র প্রার্থী হিসেবে একজন রানিং ছাত্র নেতাকে নিয়ে আসে, তবে সেটাও মানুষ ঠিকঠাক মেনে নেবে বলে মনে হয় না। আবার ওইদিকে জাতীয় নির্বাচনে জামাত এবং এনসিপি একসাথে ছিল, জোটবদ্ধ হওয়ায় বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান ছিল বিভিন্ন আসনে। কিন্তু এই জোট থেকে যদি দুই দলের দুইজন প্রার্থী আসে, তবে জোটের ভোট দুই দিকে ভাগ হয়ে যাবে এবং আসিফ মাহমুদ বা সাদিক কায়েম কেউই তখন জয়লাভ করতে পারবে না। সুবিধা হবে মূলত বিএনপির। যেহেতু আসিফ মাহমুদ বহু আগে থেকেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সুতরাং জামাত প্রার্থী দিলেও এনসিপি সেখান থেকে সরে যাবে না বা সরে গিয়ে জামাতকে সমর্থন দেবে না। ফলে স্পষ্টভাবেই ভোট দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর দুই ভাগ হয়ে গেলে সবচেয়ে বেশি লস সাদিক কায়েমের। কারণ যদি দেশে উচ্চ কক্ষ গঠিত হয়, তবে আসিফ মাহমুদ মেয়র নির্বাচনে হেরে গেলেও উচ্চ কক্ষে যাওয়ার সুযোগ পাবে, কিংবা একটা রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতা হওয়ার কারণে সে সবসময় রাজনৈতিক লাইমলাইটে থাকবেই। আর যদি মেয়র নির্বাচিত হয়ে যায়, সেটা তো হলোই, কিন্তু সাদিক কায়েম যদি নির্বাচিত না হয়, তবে সে কোথায় যাবে? দেখেন, সাদিক কায়েম ব্যাপক জনপ্রিয়, কোনো সন্দেহ নাই, তার সামনে উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আছে। এই মুহূর্তে শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা এই সাদিক কায়েম। সামনে ব্যাপক সম্ভাবনা আছে তার শিবিরের সভাপতি হওয়ার। সেটা হলে শিবির পাবে সময়ের সবচেয়ে জনপ্রিয় সভাপতি। আগামী কয়েক বছর জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে শিবিরের ভূমিকা রাখারও ব্যাপক সুযোগ আছে। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে জাতীয় রাজনীতির জন্য ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠবে সাদিক কায়েম। এবং পরবর্তী জাতীয় নির্বাচনে সে যদি প্রার্থী হয়, তবে সাদিক কায়েমের জন্য এইটা হবে একটা পারফেক্ট ডিসিশন। কিন্তু সাদিক কায়েম জামাতের মেয়র প্রার্থী হলে প্রথমত তাকে শিবির থেকে পদত্যাগ করতে হবে, আর একবার পদত্যাগ করলে পরে আর শিবিরে যোগ দিতে পারবে না। আর নির্বাচনে হেরে গেলে না পারবে শিবিরে ফিরে যেতে, না পারবে জামাতের হয়ে সংসদের উচ্চ কক্ষে যেতে। তার রাজনৈতিক দৌড় এখানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, জামাত যদি চায় তবে সাদিক কায়েমকে উচ্চ কক্ষে নিয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে জামাতের অনেক নেতা যারা দীর্ঘদিন কমিটিতে আছে, তারা কিন্তু এখানে বাধা দিতে পারে। মানে সাদিক কায়েমকে মেয়রের লুক দেখিয়ে জামাতের প্রার্থী বানিয়ে ফেলাটা স্পষ্টভাবেই সাদিক কায়েমের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেওয়ার নামান্তর। এই জিনিসটা আসলে শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল কিনা জানি না, তবে যতদূর শুনেছি শিবিরের মধ্যে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর একটা কোরাম আছে। মূল নেতৃত্ব নাকি এদের কাছ থেকেই সবসময় হয়। সেখানে ব্যাপক জনপ্রিয় সাদিক কায়েম যাতে এই কোরামটা ব্রেক করতে না পারে, এই জন্যই কি তাকে মাইনাস করার কোনো প্ল্যান এটা? আমি জানি না। আবার এমনও হতে পারে যে সাদিক কায়েম বুঝে ফেলেছে যে তার দ্বারা আসলে
কোরাম ব্রেক করে শিবিরের সভাপতি হওয়াটা কঠিন, তাই সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সে জাতীয় রাজনীতি শুরু করতে চাচ্ছে। হয়তো বা এটাই তার কাছে বেটার অপশন বলে মনে হয়েছে, কারণ সভাপতি হলে তো এবারও হওয়ার একটা সম্ভাবনা ছিল, কেন হতে পারলো না? নিশ্চয়ই ভেতরে কোনো ঝামেলা হতেও পারে। যাই হোক, জামাত ইসলাম দীর্ঘদিন মানুষের সহানুভূতি অর্জন করেছিল, যে সহানুভূতি জামাতকে অনেক আসনে কিন্তু বিজয়ী করে সংসদে পাঠাইছে। এখন জামাতের উচিত বিভিন্ন ক্ষেত্রে মানুষকে চমক উপহার দেওয়া। সেই চমকের পরিবর্তে জামাত যদি এমন অদ্ভুত সব সিদ্ধান্ত নিতে থাকে, তবে জামাত মানুষের কাছে অদক্ষ রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হবে। এখন দেখা যাক সামনে আসল ঘটনা কি ঘটে।